নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমে বলে রাখি, আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। যেভাবে আপনারা আমার সহযোগিতা করছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে যদি নিজেদের যুক্ত করতে চান তাহলে যে ডিভাইসেই এই অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেখানে একটা ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস এবং আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। আজকে আপনারা আমাকে সানগ্লাস পরে প্রতিবেদন করতে দেখছেন, এর পিছনে একটা চিকিৎসকদের পরামর্শ আছে। একটা সামান্য সমস্যাও ছিল চোখের, সেটা মিটে গেছে। ডাক্তারবাবু বলেছেন আরো কয়েকদিন এই সানগ্লাসটা পরে বেরোতে হবে। তাই ডাক্তারবাবুর কথাকে শিরোধার্য করেই এই রোদ চশমা পরেই আপনাদের সামনে হাজির হয়েছে। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। ভারতবর্ষে অবস্থিত বাংলাদেশের দূতাবাস উপদূতাবাসগুলো হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য ভিসা ইস্যু করা এবং কনসুলার সার্ভিস বন্ধ করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বার্মাকে ঢাকা তলব করেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বিদেশমন্ত্রী পদমর্যাদার সমতুল্য তৌহিদ হোসেন, ওই ভদ্রলোককে আমি চিনি, অনেকদিন আগে পরিচয় হয়েছিল যখন তিনি কলকাতায় ডেপুটি হাই কমিশনার ছিলেন। তাকে আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম একটি সর্বভারতীয় হিন্দি চ্যানেলের জন্য। সে তৌহিদ হোসেন গরম গরম বিবৃতি দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ককে আরো তলানিতে নিয়ে আসছে। যে চাণক্যপুরীতে বাংলাদেশ হাই কমিশনের সামনে যে ঘটনাটা ঘটেছিল, আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে দিয়েছেন, ভিডিও তুলে দেখিয়েছেন, ভিয়েনা কনভেনশন মেনে চলতে ভারত বদ্ধপরিকর এবং ভারতের মাটিতে অবস্থিত দূতাবাসগুলোর নিরাপত্তা এবং সেখানকার যারা রয়েছেন তাদের নিরাপত্তা অগ্রাধিকারের তালিকায় পড়ে, সর্বোচ্চ অগ্রাধিকার। তাই বাংলাদেশের পক্ষ থেকে যে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে সেটা মিথ্যা। আসলে কেন ভিসা দেওয়া বা কনসুলার সার্ভিস বন্ধ করছে বাংলাদেশ? আপাতত ঠিক আছে, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে। ইউনূস বলেছেন বটে, কিন্তু ওর কথা এবং কাজের তো কোনো মিল নেই। জঙ্গি দলের নেতা কথা এবং কাজে মিল থাকে না। ইউনূস যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না, এবং তিনি উগ্র ভারত বিরোধী প্রথম দিন থেকেই। ও রাজাকারের পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের কোনো ভূমিকা ছিল না, বিদেশে ছিলেন। তো বিভিন্ন দেশের পর্যবেক্ষক আসবে, সাংবাদিকরা আসবে, তা ভারতীয় পর্যবেক্ষক সাংবাদিকরা যাতে বাংলাদেশের নির্বাচন কাভার করার সুযোগ না পান সেই জন্যই কিন্তু এই ভিসা দেওয়াটা বন্ধ রাখছে। এটা আমার বদ্ধমূল ধারণা, আমি সত্যি মিথ্যা বলতে পারবো না, কিন্তু আমার ব্যাখ্যা কিন্তু এটাই। এবং কূটনৈতিক গুরুত্ব কমাতে চাইছে, খুব ভালো কথা। আমরা তো এই সরকারকে পূর্ণ মর্যাদা দিইনি, কারণ অন্তর্বর্তী সরকার খায় না মাথায় মাঠে, নির্বাচিত নয়, সাংবিধানিক কোনো ভিত্তি নেই, উড়ে এসে জুড়ে বসেছে অবৈধ দখলদারি ইউনূস সরকার। সেই সরকারকে পূর্ণ মর্যাদা দিতে হবে, পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে, এরকম কোনো বিষয় নেই। আর বাংলাদেশ যতই আস্ফালন করুক না কেন, ভারতকে চোখ রাঙালে চোখটা কিন্তু গেলে দেয়া হবে। ভারতের শক্তি বাংলাদেশ জানে না। 10 মিনিট লাগবে, 10 মিনিট বাংলাদেশকে একেবারে উচিত শিক্ষা দিতে। যেভাবে ভারতের রাজনৈতিক নেতৃত্বের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এবং সেনাবাহিনীর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটা তৈরি হয়েছিল 71 সালে, সেই বাংলাদেশ রাষ্ট্রকে 2026-এ এমন শিক্ষা দেওয়া সম্ভব যাতে তারা কেঁদে কোকিয়ে কুল পাবে না। ইউনূস কি চাইছেন যে ভারত সরকার এই রকম কোনো পদক্ষেপ নিক?
আমরা কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় চাই। দুদেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ুক, এটা চাই, ব্যবসা বাণিজ্য বাড়ুক চাই। কিন্তু যেভাবে অন্তর্বর্তী সরকার ভারত বিরোধী জিগিরটাকে তুঙ্গে তুলেছে নির্বাচনের আগে, তাতে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে। তারেক রহমান 25 ডিসেম্বর ফিরলে পরে এই অন্তর্বর্তী সরকারের প্রেজেন্সটাই টালমাটাল হয়ে যাবে। এদের অনেক উপদেষ্টা আছে যারা ক্ষমতা ভোগ করে চাইছেন আরো কয়েকটা বছর ক্ষমতায় থাকতে, নির্বাচন ভেস্তে দিতে। এবং বিএনপি বার্তা দিচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেও আমরা সাথে নিয়ে চলবো। মানে ধরুন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না, তা আওয়ামী লীগের ভোটাররা কি করবেন? তারা যাতে বিএনপির পক্ষে ভোট দেন, সেটা কিন্তু বিএনপি সেই ন্যারেটিভটা তৈরি করছে যে আমরাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। জেনারেল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। এটা কিন্তু জামাত এবং জাতীয় নাগরিক পার্টি, যেগুলো জঙ্গি, অবশ্যই জঙ্গি। জামাত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, পাকিস্তানের পাঁচটা দালাল। আর জাতীয় নাগরিক পার্টি হচ্ছে ইউনূসের দল, কিংস পার্টি, এবং জামাতের মতাদর্শকেই এরা অনুসরণ করে। এরা কিন্তু বিএনপিকেও সন্দেহের চোখে দেখছে, কারণ এবারের নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা 16 আনার উপর 18 আনা। তাহলে বিএনপি ক্ষমতায় আসলে পরে কিন্তু এই অরাজকতা বাংলাদেশে থাকবে না। একটা নির্বাচিত সরকার আসলে পরে একটা স্থায়িত্ব হবে। কিন্তু এখনো পর্যন্ত শেষ পর্যন্ত কি হবে সেটা স্পষ্ট করে বলা যাচ্ছে না। অনেক রকম সম্ভাবনা উঁকি মারছে। আমাদের পড়োশী বাংলাদেশ 2200 কিলোমিটার সীমানা আছে, স্থল সীমানা, জল সীমানা, এবং বাংলাদেশে কিছু ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গে তার অভিঘাত পড়বে। যেমন দীপু দাসকে মৌলবাদী জঙ্গিরা, র্যাডিক্যাল ইসলামিস্টরা যেভাবে পুড়িয়ে হত্যা করেছে, তার অভিঘাত এই পশ্চিমবঙ্গে মারাত্মকভাবে পড়েছে, বিশেষত হিন্দু মননে, যারা উদ্বাস্তু হিসাবে এক কাপড়ে দেশ ছেড়েছিলেন। তারা জানেন দেশ ছাড়ার যন্ত্রণা, কেন তারা দেশ ছেড়েছিলেন সেটাও তারা তো জানেন, এবং তারা তখনকার পরিস্থিতির সঙ্গে এখনকার পরিস্থিতিও মিলাতে পারছেন। সেই একই এথনিক ক্লিনজিং, হিন্দুরা হচ্ছে যত নষ্টের গোড়া বাংলাদেশের, ওদেরকে তাড়াও, ওদের সম্পত্তি বেদখল করো, ওদের মাতৃশক্তির উপর অত্যাচার করো, যাতে ওরা বাধ্য হয় জলের দরে সম্পত্তি বেচে পৈতৃক প্রাণটুকু হাতে নিয়ে ভারতবর্ষে আসতে। এভাবেই এসছেন লক্ষ লক্ষ উদ্বাস্তু শরণার্থী, জীবন সংগ্রামে যুঝে তারা এখন অনেকে প্রতিষ্ঠিত। তাদের মননে এবং পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের হিন্দু মননে দীপু দাসের ঘটনা কিন্তু আলোড়ন তৈরি করেছে। শুধু দীপু দাস তো সাম্প্রতিক অতীতে। আচ্ছা, যশোরেশ্বরী কালী মন্দিরে প্রধানমন্ত্রী মা কালীকে সোনার মুকুট দিয়েছিলেন, চুরি হয়ে গেছে। রানা দাশগুপ্তকে মনে আছে আপনাদের? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, অশীতিপর আইনজীবী, তার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। চিন্ময় প্রভু এখনো জামিন পাননি। একটা একটা ইস্কন্দর দৈরা দৈরা জবাই কর, এই স্লোগান উঠছে। তাহলে হিন্দুরা কার্যত সেকেন্ড ক্লাস সিটিজেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাতৃশক্তি কপালে সিঁদুর পড়তে পারছেন না, মাথায় সিঁদুর পড়তে পারছেন না। বৈষ্ণবরা কণ্ঠীর মালা সঙ্গে রাখতে পারছেন না। তৌহিদি জনতা ঝাঁপিয়ে পড়ছে, খুন হয়ে যাচ্ছেন, মব কিলিং হচ্ছে। এর অভিঘাত এখানে পড়বে। আর দিদিমণি দেখুন 22 ডিসেম্বর কত কথা বললেন, একবারও দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে নিন্দা করেছেন? নিন্দা তো করেননি। তোষণ করতে 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 সর্বকালীন রেকর্ড ব্রেক করে দিয়েছেন দিদিমণি। দিদিমণি যত তোষণ করবেন তত হিন্দুরা একটা হবে বিজেপির ছাতার তলায়। তাদের বাংলাদেশের 2024 জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান, পরিকল্পিত হিন্দু নিধন, চট্টগ্রামে হাজারীগলির ঘটনা, সাম্প্রতিক দীপু দাসের ঘটনার প্রভাব অনস্বীকার্য। তার উপরে আছে মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনা। রাধা গোবিন্দ দাস, চন্দন দাসের আত্মা শান্তি পায়নি।
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পহেলগাম এর সব অভিঘাত পড়বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং ভোটের ময়দানে, এবং হিন্দুরা এক ছাতার তলায় আসবেন। হিন্দুরা ওই রকম ভাবে তো ভোট দেন না। এবার কিন্তু 100টার মধ্যে প্রায় 67-68টা হিন্দু ভোট বিজেপি পাবে, যেটা লোকসভা নির্বাচনে 100টার মধ্যে 55টা হিন্দু ভোট তারা পেয়ে প্রায় 40% ভোট পেয়েছিল। এবার 100টা হিন্দু ভোটের মধ্যে 67 থেকে 68টা ভোট বিজেপি পাবে। বিভিন্ন সমীক্ষক সংস্থার রিপোর্টে এটা চলে এসছে। আবার 100টার মধ্যে 91টা মুসলিম ভোট কিন্তু এবার মমতা পাবেন না, কমবে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে। মালদায় তৃণমূলের খাতা খোলার মতো জায়গায় নেই। বিজেপিকে খুব স্ট্র্যাটেজিক্যালি প্রচারটা করতে হবে, পোলারাইজিং ফিগারকে প্রচারে আনা যাবে না। মালদাতে বিজেপির আসন বাড়বে, কংগ্রেসের আসন বাড়বে, তৃণমূল খাতা খুলতে পারবে না। হুমায়ুনের নতুন দল হয়েছে, অনেক সময় বাকি হুমায়ুনকে অ্যাসেস করার জন্য, কিন্তু হুমায়ুন মুর্শিদাবাদে তৃণমূলের ক্ষতি করবেন। কতটা ক্ষতি করবেন সেটা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু ক্ষতি করবেন। তাই 100টার মধ্যে 91টা মুসলমান ভোট যেভাবে 2021-এ তৃণমূলের ঝুলিতে গেছিল, এবার কোনো অবস্থাতেই সেটা হবে না। কারণ মুসলমান ভাইয়েরা বুঝে গেছেন যে বিজেপি দাঙ্গা বাড়াবে, বিজেপি দেশ থেকে তাড়িয়ে দেবে মুসলমানদের, এই ন্যারেটিভ আর মানুষ নিচ্ছে না। 12 বছরের কাছাকাছি কেন্দ্রে বিজেপি বা এনডিএ সরকার আছে, দাঙ্গা হয়নি, কাউকে তাড়ানো হয়নি। সিএ মানব না, সিএ আইন হয়ে গেছে, নাগরিকত্ব পাচ্ছেন। ওয়াকফ সংশোধনী আইন মানব না বলে মুসলমানদের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করলেন বঙ্গেশ্বরী। পিবি সেলিমকে বললেন যে সব ওয়াকফ সম্পত্তি umid.gov.in পোর্টালে আপলোড করতে হবে। এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের রক্ত ঝরেছিল। এগুলো খুব ভোলেনি তো বাংলার মানুষ, বাংলার সনাতনীরা। আর দিদিমণি তোষণকে তো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, তার ফল ভুগতে হবে এবার তৃণমূলকে। ওই চিরদিন কাহারও সমানো নাহি যায়, হিন্দুরা এবার একটা হচ্ছে। এটা কিন্তু বাঙালি হিন্দুর শেষ লড়াই। পশ্চিমবঙ্গের জনবিন্যাসের যেভাবে পরিবর্তন হয়েছে, একদিন যে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, সেই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা অস্তিত্বের সংকটে ভুগতে পারেন এখনই যদি গণতান্ত্রিক পদ্ধতিতে পদক্ষেপ নেওয়া না যায়। তাহলে আগামী 4-5 দশক পরে বাঙালি হিন্দুরা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হবে। এটা হিন্দু মননকে আন্দোলিত করেছে। সেকুলার, লিবারাল হিন্দুরা যারা এই বিষয়টাকে এতটা গুরুত্ব আগে কখনো দেননি, তারা দিচ্ছেন। এবং বাংলাদেশের ঘটনা, অভিঘাত পশ্চিমবঙ্গের রাজনীতিতে যত দিন যাচ্ছে তত তীব্র হবে, এবং এরা বঙ্গেশ্বরীকে সিংহাসনচ্যুত করার মতো জায়গাতেও পৌঁছতে পারে। কারণ যেভাবে দিনের পর দিন হিন্দুদের নিশানা করা হচ্ছে পড়োশী বাংলাদেশে, এবং রাজ্যের শাসক যেভাবে অদ্ভুত নীরবতা পালন করছেন, মাঝে মধ্যে চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো এক একটা বিবৃতি দিয়ে দায় এড়িয়ে যান, এর থেকে বোঝা যায় যে সনাতনী স্বার্থ রক্ষায় তথাকথিত ধর্মনিরপেক্ষ বঙ্গেশ্বরীর খুব একটা গরজ নেই। তিনি ভোট ব্যাংকের পলিটিক্স করেন, ওই 100টার মধ্যে 91টা ভোট যাতে নিশ্চিত করা যায় সেটার জন্যই তিনি মরিয়া। তাই দীপু দাসের মর্মান্তিক হত্যাকাণ্ডের পরেও সেভাবে প্রতিবাদে সরব হতে দেখা যায় না বঙ্গেশ্বরীকে। বাংলার সনাতনীরা বঙ্গেশ্বরীর এই খেলাটা অনেকদিন আগেই ধরে ফেলেছেন। এবার তারাও একজোট হচ্ছেন গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গেশ্বরীর বিদায় নিশ্চিত করার জন্য।